আসসালামু আলাইকুম। কালকে তোমাদের কেমিস্ট্রি এক্সাম। সো এই কেমিস্ট্রি এক্সামের আগে তোমাদের যে 50টা এমসিকিউ অবশ্যই দেখা গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে ঢোকার আগে অবশ্যই 50টা এমসিকিউ দেখে যেতে হবে। আ তো ফার্স্টে হচ্ছে আমরা অধ্যায় ৩ দেখব। অধ্যায় ৩ এর যে এমসিকিউ গুলো খুবই ইম্পোর্টেন্ট সেগুলো দেখার চেষ্টা করব। ফার্স্টে আসি অধ্যায় ৩, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর আমরা মোট 5টা এমসিকিউ দেখব, যে 5টা এমসিকিউ খুবই ইম্পোর্টেন্ট। তো ফার্স্টেই আমরা দেখব হচ্ছে অ্যান্টিমনির 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 প্রতীক নিচের কোনটি? অ্যান্টিমনির প্রতীক নিচের কোনটি? তো অ্যান্টিমনির প্রতীক এটা প্রায় সময় পরীক্ষায় আসে, গত কয়েক বছর ধরেই এটা বোর্ড পরীক্ষায় বারবার আসছে। সো এর মধ্যে আমরা দেখব ক অপশনে আমরা যদি দেই, ধরো ক অপশনে দিলাম অ্যাটি, খ অপশনে দিলাম হচ্ছে বিআই, গ অপশনে দিলাম হচ্ছে এসবি, ঘ অপশনে দিলাম হচ্ছে পিবি। আমরা জানি হচ্ছে অ্যান্টিমনির প্রতীক নিচের কোনটা, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্টিমনির প্রতীক? অ্যান্টিমনির প্রতীক হচ্ছে এসবি। ওকে, তো এসবি কেন? কারণ অ্যান্টিমনির লেটিন নাম হচ্ছে স্টিবিয়াম। স্টিবিয়াম, তো স্টিবিয়াম থেকে এটার প্রতীক হচ্ছে এসবি। এই টাইপের তোমাদের আর কয়েকটা দেখতে হবে, যেগুলো লেটিন নাম, প্রতীক এবং তার যে নাম, সেই না তিনটা নাম, এই তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। তো অ্যান্টিমনির অ্যান্টিমনির প্রতীক হচ্ছে এসবি এবং এটার ফুল ফর্ম হচ্ছে স্টিবিয়াম, এটার ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম। এরকম তোমাদের আরো যেগুলো দেখতে হবে সেগুলোর মধ্যে আছে হচ্ছে, আমি যদি কয়েকটা বলি, একটু দ্রুত নোট ডাউন করে ফেলো, যে হাইড্রারজিরাম, হাইড্রারজিরাম হাইড্রারজিরাম যেটাকে আমরা বলি এইচজি, এটা মানে হচ্ছে মার্কারি, ঠিক আছে? পারদ, পারদ, পারদ। এছাড়া তোমাদের দেখতে হবে হচ্ছে টিন। টিনের টিনের লেটিন নাম হচ্ছে স্টেনাম, স্টেনাম, ঠিক আছে? তো স্টেনাম থেকে এটার ইয়াকি, এটার প্রতীক হচ্ছে এসটি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এসএন, এটা হচ্ছে তোমার টিন। টিনের প্রতীক হচ্ছে তোমার এসএন, কারণ টিনের লেটিন নাম হচ্ছে তোমার স্টেনাম। তো এইগুলো হচ্ছে দেখতে হবে, প্রথম দিকে চ্যাপ্টার 3 এর শুরুতে এগুলো আছে। 2 নাম্বার এমসিকিউতে যদি আমরা যাই, ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো বোর্ড এখানে একটা ট্রিক্স খেলে, সেই ট্রিক্সটা হচ্ছে 4টা অপশনের মধ্যে তোমাকে 2টা অপশন তো অবশ্যই আমরা দেখব, যে ট্রিক্স খেলবে 2টা অপশনে, বাকি 2টা অপশন তোমরা আগে থেকে বাদ দিতে পারবা। যেমন ধরো ফার্স্ট অপশনে দিল হচ্ছে তোমার 0, সেকেন্ড অপশনে দিল হচ্ছে তোমার 1.673 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। গতে দিল হচ্ছে তোমার ধরো 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এবং ঘতে দিল হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে এখানে অপশন কি হবে? আনসার কি হবে? আনসার হবে তোমার, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর বলছে, তো আপেক্ষিক কথাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। যদি শুধু পারমাণবিক ভর বলতো তাহলে ইলেকট্রনের আসল পারমাণবিক ভর যেটা হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31, সেটাই আনসার হইতো। কিন্তু আপেক্ষিক কথাটা বলার কারণে এটার আনসার হবে তোমার ক, 0, ঠিক আছে? কারণ ইলেকট্রনের পারমাণবিক ভর প্রোটন এবং নিউট্রনের যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরের 1840 ভাগের 1 ভাগ। সো এটার আপেক্ষিক পারমাণবিক ভর নেই বললেই চলে, মানে 0, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3 নাম্বার যে এমসিকিউ দেখবো, সেটা হচ্ছে তোমার আহ, নিচের কোনটির নিচের কোনটির পারমাণবিক বর্ণালী নিচের কোনটির পারমাণবিক বর্ণালী বর্ণালী বোর মডেল ব্যাখ্যা করতে পারে না? বোর মডেল ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে এটাও বোর্ডে আসছে, বোর্ডে বা টেস্ট পেপারে পাবা। তো বোর মডেল ব্যাখ্যা করতে পারে না, কোনটির পারমাণবিক বর্ণালী বোর মডেল ব্যাখ্যা করতে পারে না? এটা ব্যাকগ্রাউন্ডে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বোর মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এবার এটা দিয়ে আমরা যদি দেখি একটু, ধরো 4টা অপশনের মধ্যে প্রথমটা দিল হাইড্রোজেন, সেকেন্ডটা দিল He প্লাস, ঠিক আছে? তারপরে দিল হচ্ছে তোমার He, এরপর দিল হচ্ছে তোমার ধরো He, এবং ঘতে দিল Li2 প্লাস। তাহলে এখানে তাহলে কোনটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না? অবশ্যই He, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনের যে পরমাণু, সেই পরমাণু বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। He প্লাস যেহেতু হিলিয়াম তোমার দুইটা থেকে, মানে ইলেকট্রন যেহেতু বাইরের কক্ষপথে দুইটা,
এবং এখানে একটা পজিটিভ আমরা দিচ্ছি He প্লাস, তাহলে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে হিলিয়ামের বাইরে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। এখানে লিথিয়াম Li2 প্লাস, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটা, দুইটা যদি বের হয়ে যায় তাহলে থাকে আরেকটা। তাহলে প্রত্যেকটাতে যেহেতু এই গ গ ক খ এবং ঘতে যেহেতু একটা করে ইলেকট্রন, তাহলে এগুলো ব্যাখ্যা করতে পারবে। কিন্তু গতে হিলিয়ামের, যেহেতু হিলিয়ামের বাইরে কক্ষপথে দুইটা ইলেকট্রন, এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরের এমসিকিউর ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আছে তোমার টিউমারের উপস্থিতি নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপের যেই রোগ নির্ণয়ের টপিক, সেই রোগ নির্ণয়ের টপিকটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে যে কোনো এমসিকিউ আসতে পারে, বাট আমি এখান থেকে পিক করছি দুইটা। একটা 4 নম্বরে দিচ্ছি যে টিউমারের উপস্থিতি নির্ণয়ে, টিউমারের উপস্থিতি নির্ণয়ে উপস্থিতি নির্ণয়ে উপস্থিতি নির্ণয়ে উপস্থিতি নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? আচ্ছা, তাহলে প্রথমেই হচ্ছে আমরা যদি দেখি, ফার্স্ট অপশন আমরা দিব হচ্ছে যে 131 আয়োডিনের 131 আইসোটোপ। সেকেন্ড অপশন আমরা দিলাম ধরো কোবাল্ট এর 60 আইসোটোপ। থার্ড অপশনে আমরা দিলাম হচ্ছে ফসফরাসের 32 নম্বর আইসোটোপ। ঘতে দিলাম হচ্ছে আমরা ধরো কত দেওয়া যায়, ঘতে দিলাম ধরো কার্বনের 14 আইসোটোপ। আচ্ছা, তাহলে এখানের মধ্যে তাহলে কোনটা আনসার হবে? টিউমারের উপস্থিতি নির্ণয়ে মূলত কোবাল্টের যে 60 আইসোটোপ সেটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বরে যদি আমরা আসি, 5 নম্বরে হচ্ছে তোমার রক্তের লিওকেমিয়ায়, মানে ব্লাড ক্যান্সার। রক্তের লিওকেমিয়া, এটা ব্লাড ক্যান্সার বলতে পারে। তো রক্তের লিওকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার। রক্তের লিওকেমিয়ায় লিওকেমিয়ার চিকিৎসায় কোন আইসোটোপটি, মানে কোন তেজস্ক্রিয় আইসোটোপটি, আমি একটু শর্টকাট লিখলাম, কোন তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়? কোন তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহৃত হয়? তো আমরা যদি 4টা অপশন দেখি, তাহলে প্রথম অপশনে ধর আমরা দিলাম 60 কোবাল্ট, যেটা একটু আগে টিউমার নির্ণয় হয়েছে, তাই এটা আগে থেকেই বাদ। এরপর হচ্ছে তোমার আছে ধরো আমরা দিলাম আয়োডিন 131। আমরা জানি আয়োডিনের 131 আইসোটোপ ইউজ করা হয় থাইরয়েড ক্যান্সার চিকিৎসায়, তাই এটাও বাদ। এরপর আমরা নিলাম হচ্ছে 32 ফসফরাসের 32 আইসোটোপ, এবং ঘতে নিলাম ধরো কার্বনের 14 নং আইসোটোপ। তাহলে আনসার হবে গ, কারণ আমরা জানি ফসফরাসের যে 32 নম্বর আইসোটোপ, সেটাই মূলত রক্তের লিওকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো এই 5টা এমসিকিউ 3 নম্বর থেকে 5টা এমসিকিউ দেখলেই মোটামুটি তোমাদের এখান থেকে অবশ্যই কমন আসবে। চ্যাপ্টার 4 এর ফার্স্টে আমরা দেখব 1 নম্বর এমসিকিউ হচ্ছে, যেটা দেখবো সেটা হচ্ছে তোমার মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে কে বিভক্ত করেন? তো আমি পুরো 4টা অপশন না দিয়ে আমি জাস্ট সরাসরি আনসারটা বলতেছি। আনসারটা হচ্ছে তোমার ল্যাভয়েশিয়ে। ঠিক আছে, ল্যাভয়েশিয়ে, কারণ এটা 4জনের নাম বলবে, তো 4জন বিজ্ঞানী যেটা আবিষ্কার, তো এটা মুখস্থ করে ফেলো যে ল্যাভয়েশিয়ে হচ্ছে যে মৌলিক পদার্থগুলোকে ধাতু ও অধাতুতে বিভক্ত করছে। সর্বপ্রথম উনি কিন্তু এই কাজটা পরেশানির শুরু করার আগে উনি প্রথমেই ধাতু এবং অধাতুতে যে বিভক্ত করার ব্যাপারটা, 8টা মৌলকে উনি হচ্ছে যে ধাতু এবং অধাতুতে বিভক্ত করছেন। আমরা এরপর 2 নম্বর এমসিকিউ যেটা আমরা দেখি, তাহলে আমরা ধরলাম 2 নম্বর এমসিকিউতে আমরা দেখব হচ্ছে প্রথম ত্রয়ী মৌল কোনটি? প্রথম ত্রয়ী মৌলের মধ্যে 4টা অপশন তোমাদেরকে দিবে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। খতে দিল ধরো ফ্লোরিন, একটু বলেছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তারপরে দিল লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে ঘতে দিল ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এবং তারপর হচ্ছে তোমার ধরো অন্য কিছু একটা দিল যে অ্যালুমিনিয়াম। তাহলে আনসার হচ্ছে তোমার প্রথম ত্রয়ী মৌল হচ্ছে ডোবেরানের ত্রয়ী মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন। খ হচ্ছে আনসার। ডোবেরানের এই 3টা মৌলকে নিয়ে প্রথমে কাজ করছে।
তাই প্রথম ত্রয়ী মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। 3 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি, 3 নম্বর এমসিকিউর প্রথম 3 নম্বর এমসিকিউ দেখবো হচ্ছে আমরা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, ভরের উপর ভিত্তি করে, ভরের উপর ভিত্তি করে কে বা কোন বিজ্ঞানী সর্বপ্রথম কে সর্বপ্রথম কে সর্বপ্রথম কে সর্বপ্রথম সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেন, পর্যায় সারণী তৈরি করেন, পর্যায় সারণী তৈরি করেন। তো পর্যায় সারণী সর্বপ্রথম তৈরি করেছেন, মূলত পর্যায় সারণী সর্বপ্রথম তৈরি করেছেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেন মূলত কে? এটা হচ্ছে তোমার আনসার মেন্ডেলিভ। ঠিক আছে, মেন্ডেলিভ হচ্ছে সর্বপ্রথম পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করেন। আর পারমাণবিক সংখ্যা যদি বলে, ভর না বলে যদি পারমাণবিক সংখ্যা বলে, তাহলে পারমাণবিক ভর না বলে যদি পারমাণবিক ভরের পরিবর্তে এই জায়গায় যদি পারমাণবিক ভর না বলে যদি সংখ্যা বলে, যদি সংখ্যা বলে, যদি পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক সংখ্যা বললে, পারমাণবিক সংখ্যা বললে আনসার হবে তোমার মোসলে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সর্বপ্রথম, যেটা আমরা ইউজ করি বর্তমানে, সেটা সর্বপ্রথম তৈরি করেছিলেন হচ্ছে মোসলে। আর পারমাণবিক ভর যেটা, সেটা হচ্ছে মেন্ডেলিভ। মানে মেন্ডেলিভ প্রথম পর্যায় সারণী তৈরি করেছিলেন, তাই তাকে পর্যায় সারণীর জনকও বলা হয়। তো এটাও মনে রাখতে পারো, পর্যায় সারণীর জনককে মেন্ডেলিভ। আর যদি আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যেটা আমরা বর্তমানে ইউজ করি, এই পারমাণবিক সংখ্যা ইউজ করে যিনি সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেছেন তিনি হচ্ছে মোসলে। তাহলে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে হলো মেন্ডেলিভ, আর পারমাণবিক সংখ্যা হলো হচ্ছে তোমার মোসলে। ঠিক আছে, 4 নম্বর এমসিকিউ আমরা দেখবো হচ্ছে 4 নম্বর অপশনের মধ্যে মেন্ডেলিভ মেন্ডেলিভ কয়টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছেন? মেন্ডেলিভ কয়টি মৌল নিয়ে কয়টি মৌল নিয়ে কয়টি মৌল নিয়ে কয়টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন? কয়টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন? কয়টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন? ঠিক আছে, তো এই এমসিকিউতে অনেকেই কনফিউজ থাকে, কারণ তোমাদের বইয়ের শুরুতে বলা আছে হচ্ছে তোমার মানে মানে একটা অপশন ধরো আমি দিলাম 63, খ অপশন দিলাম ধরো 64, গ অপশন দিলাম 67, এবং ঘ অপশন দিলাম ধরো 53। তো 53 তো হবে না, এটা আগেই বাদ। 64ও হবে না, এটা আগেই বাদ। তোমরা কনফিউজ থাকো মূলত 63 এবং 67 নিয়ে। তোমাদের চ্যাপ্টারের শুরুতে 63 বলা থাকলেও চ্যাপ্টারের সেকেন্ড পেজে তোমার বলা আছে তিনি আবিষ্কৃত, তখনকার পর্যন্ত আবিষ্কৃত 63টা মৌল এবং অনাবিষ্কৃত 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 4টি মৌল নিয়ে তিনি পর্যায় সারণী তৈরি করেছিলেন। তাহলে 63 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 67, তাই আনসার হওয়া উচিত 67। ঠিক আছে, তো অপশনে 67 থাকলে 67টা দিবা অবশ্যই, আর যদি 67 না থাকে তখন আনসার হবে 63। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই, 5 নম্বর প্রশ্নটার মধ্যে দিছে হচ্ছে চ্যাপ্টার 4 এর 5 নম্বরটার দিকে দিছে হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? নিচের কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি সঠিক? আচ্ছা, তাহলে কতে অপশন দিলাম ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। কতে দিলাম আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গতে দিলাম হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। গতে দিলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আনসার হবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই একটাই ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা বইয়ে আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 6 নম্বরে যাব। 6 নম্বর এমসিকিউতে বলছে হচ্ছে নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করতে পারে না? নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করতে পারে না? তো আনসার 4টা অপশনের মধ্যে আমরা জানি অবস্থান্তর মৌলগুলো কিন্তু রঙিন যৌগ গঠন করতে পারে, কারণ অবস্থান্তর মৌলের ডি অরবিটালটা, সর্বশেষ যে ডি অরবিটাল, সেই ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অবস্থায় থাকে না, সেগুলো হচ্ছে অপূর্ণ অবস্থায় থাকে। অপূর্ণ বলতে হচ্ছে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ থাকে না, এই আর কি। তো কিন্তু অবস্থান্তর মৌলের সবাই যে আসলে 3 থেকে 12 নং গ্রুপের সবাই যে অবস্থান্তর মৌল তাও না, এর মধ্যে কিছু আছে যাদের হচ্ছে কি সর্বশেষ শক্তিস্তরে যে ডি অরবিটাল সেটা সম্পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে। তো ওইগুলা রঙিন যৌগ গঠন করতে পারবে না, এছাড়া বাকিরা রঙিন যৌগ গঠন করতে পারবে। আমাদের প্রশ্ন হচ্ছে রঙিন যৌগ গঠন করতে কে পারে না? ঠিক আছে, 4টা অপশনের মধ্যে আমরা প্রথমে দিব ধরো ফেরাম, ঘতে দিলাম কপার, গতে দিলাম ধরো কোবাল্ট, ঘতে দিলাম
জিঙ্ক। তো আনসার হবে জিঙ্ক, কারণ জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরের ডি অরবিটালটা হচ্ছে 3d10। তো ডি অরবিটালটা যেহেতু সম্পূর্ণ বা পূর্ণ অবস্থায় আছে, তাই এটা রঙিন যৌগ গঠন করতে পারবে না, কারণ এটা অবস্থান্তর মৌল নয়। কিন্তু 3 নং থেকে 12 নং গ্রুপের মধ্যে কিন্তু এই জিঙ্কটা 3 নং থেকে 12 নং গ্রুপের মধ্যেই অবস্থিত, কিন্তু তার ডি অরবিটালটা যেহেতু সম্পূর্ণ, তাই সে রঙিন যৌগ গঠন করতে পারে না। 7 নম্বরে যদি আমরা আসি, 7 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোনটি ইনার্ট গ্যাস। নিচের কোনটি ইনার্ট গ্যাস? তো ইনার্ট গ্যাসটা শুনে একটু অপরিচিত লাগলেও এই ইনার্ট গ্যাসের ইংলিশ নামটা, এটা হচ্ছে ইংলিশ নাম, এটার বাংলা নামটা কিন্তু বইতে আছে। এটার পাশে বাংলা নামটার পাশে কিন্তু ইংলিশ নামটা আছে, যে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসকে ইংলিশে ইনার্ট গ্যাস বলা হয়। তো নিচের কোনটা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস? 4টা অপশনের মধ্যে 3টা অপশনে অন্য কোনো গ্যাস দিবে এবং একটা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে দিবে। তো ধরো দিল একটা ক্লোরিন, খতে দিল ওগানেসন, গতে দিল অক্সিজেন এবং ঘতে দিল সালফার। তাহলে আনসার হবে ওগানেসন। নিষ্ক্রিয় গ্যাসের বাকিগুলো আমাদের পরিচিত হলেও ওগানেসনটা একটু অপরিচিত, তাই এটা হচ্ছে 118তম মৌল পরের সারণীর সর্বশেষ মৌল, তাই এটা হচ্ছে পরীক্ষায় প্রায় সময় দিয়ে দেয়। 7 নম্বর পর আসে হচ্ছে 8 নম্বর। 8 নম্বরের জন্য হচ্ছে আমরা এটা একটু বহুপদী দেখব। এই বহুপদী দেখার জন্য একটু জায়গা লাগবে, তাই আমি এমসিকিউ গুলো মুছে দিচ্ছি। 7 নম্বরটাই মুছতে হবে আশা করি। আচ্ছা, তো 8 নম্বর এমসিকিউতে আমরা দেখব হচ্ছে চুনের পানিতে অধিক পরিমাণে CO2 চালনা করলে ড্যাশ। 1 নম্বর অপশনে দিবে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট এর সাদা অদক্ষেপ উৎপন্ন হয়। 2 নম্বর অপশনে দিবে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট এর ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। আচ্ছা, 3 নম্বর অপশনে দিতে পারে হচ্ছে ঘোলা পানি পরিষ্কার হয়। তো পরিষ্কার হয়, আমরা জানি যে CaCO2 চুনের পানিতে অধিক পরিমাণে, এখানে ইম্পর্টেন্ট যেই কিওয়ার্ড, যে এখানে কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অধিক পরিমাণে CO2। এই অধিক পরিমাণে CO2, এই কিওয়ার্ডটা মনে রাখলেই হবে। আমরা জানি সামান্য CO2 যদি চালনা করা হয়, সামান্য CO2 চালনা করা হলে চুনের পানি হচ্ছে ঘোলা হয়, কারণ ক্যালসিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ উৎপন্ন হয়। তার মানে এটার সাথে এটা সম্পর্কিত, তাই এটা কাটা, ঠিক আছে, এটা বাদ যাবে, এটা আনসার হবে না। আর অধিক পরিমাণে CO2 উৎপন্ন করলে আমরা জানি ক্যালসিয়াম বাইকার্বনেট বা CaHCO2 উৎপন্ন হয়। এটার কারণে হচ্ছে যে ঘোলা পানি কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। তাহলে ঘোলা পানি পরিষ্কার হয়ে যায়, এই এটা হয় মূলত ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য। তাই সেকেন্ড অপশনও সঠিক এবং থার্ড অপশনও সঠিক। আনসার হবে 2 ও 3। আনসার হবে 2, আনসার হচ্ছে 2 ও 3, 2 ও 3। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 4 এর এই এমসিকিউ গুলো দেখলেই আশা করি এখান থেকে কমন পাবা। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 5 এর যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে, সেই চ্যাপ্টার 5 এর ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা দেখবো। চ্যাপ্টার 5 এর প্রথমেই যে এটা আছে সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এখান থেকে যে কোনো একটা যৌগ দিয়ে তার কোনো মৌলের সুপ্ত যোজনী বের করতে বলতে পারে। তো আমি একটা পিক করলাম যে H2S যোগে সালফার মৌলের, মানে সালফারের সুপ্ত যোজনী কত? ঠিক আছে, তো সুপ্ত যোজনীর এটার জন্য আমাদের একটু, আচ্ছা আমি একটু অপশনগুলো লিখে দিই, তারপর আমি বলতেছি যে কতে দিল 2, খতে দিল ধরো 4, গতে দিল 6, ঘতে দিল 3। তাহলে আনসার অপশন কোনটা সঠিক সেটা তোমরা একটু চিন্তা করো। এর মধ্যে আমরা একটু সুপ্ত যোজনীর সূত্র জানার চেষ্টা করি। সুপ্ত যোজনীর সূত্র হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করে দেওয়া। ঠিক আছে, সক্রিয় যোজনী বিয়োগ করে দেওয়া। তো আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। ঠিক আছে, তোমাদের বই অনুযায়ী 6। আর সালফারের সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা এই যোগের দিকে তাকাই, তাহলে আমরা দেখতেছি সালফারের এখানে যোজনী কাজ করতেছে 2। তাহলে 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, আনসার আসবে 4। তাহলে অপশন হবে খ সঠিক, মানে 4 হচ্ছে সুপ্ত যোজনী সালফারের। এরপর আমরা দেখব তার পরবর্তী যে এমসিকিউ, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন যে টপিক, সেখান থেকে একটা এমসিকিউ আসতে পারে বা আসে। সেটা হচ্ছে, আমি একটা যদি পিক করি, সেটা হচ্ছে PCl3। তো PCl3 যোগে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব এখানের মধ্যে, ধরো আমি অপশন দিলাম
ফার্স্টে দিলাম ধরো 24টি, খতে দিলাম 20টি, গতে দিলাম 18টি, ঘতে দিলাম 15টি। তাহলে অপশন কোনটা সঠিক? অপশন হচ্ছে তোমার খ সঠিক, 20টি। কারণ PCl3 যৌগে, আচ্ছা এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি বলে যৌগে তখন কিন্তু সম্পূর্ণ যৌগের প্রত্যেকটা মৌলের বাইরের বহিস্থ শক্তি স্তরের যে কক্ষপথ, মানে বহিস্থ শক্তি স্তর যেটা আছে, প্রত্যেকটার বহিস্থ শক্তি স্তরের মুক্ত জড়ি ইলেকট্রনগুলো যোগ করতে হবে, ঠিক আছে? আর যদি যৌগ না বলে যদি কেন্দ্রীয় পরমাণু বলে, তখন শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যে মুক্ত জড়ি ইলেকট্রনগুলো আছে সেগুলো গুনলেই হবে। তাহলে এখানে যেহেতু আমি যৌগ বলছি, তাই যৌগের ক্ষেত্রে সম্পূর্ণ যৌগের যে কয়টা মৌল আছে সবগুলো মৌলের বাইরের কক্ষপথের ইলেকট্রন মুক্ত জড়ি ইলেকট্রনগুলো যোগ করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে ফসফরাস, আর তিনটা হচ্ছে তোমার ক্লোরিন। তো তিন দিকে আমরা তিনটা ক্লোরিন দিলাম, মাঝখানে ফসফরাস দিলাম। তো ফসফরাসের 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 ফসফরাস এবং ক্লোরিন তো তিনটা বন্ধন জোড় করবেই। এটা ধরো ফসফরাসের তিনটা আমি বন্ধন জোড়ে দিলাম, আর ক্লোরিন প্রত্যেকটা ক্লোরিন একটা করে ফসফরাসের সাথে শেয়ার করলো। তাহলে এই এই যে তিন জোড়া, মানে মোট 6টা, এগুলো হচ্ছে বন্ধন জোড়। ফসফরাসের বহিঃ শক্তি স্তরে আমরা জানি 5টা থাকে, তাহলে আর থাকে 2টা। এই 2টা ইলেকট্রন হচ্ছে মুক্ত জোড় অবস্থায় আছে। ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু অলরেডি প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে হয়ে গেছে, তাহলে আছে হচ্ছে আর প্রত্যেকটাতে 6টা করে। সর্বশক্তি স্তরে যেহেতু 7টা থাকে, তাহলে আর 6টা করে আছে। তাহলে আমি 6টা করে দিয়ে দিলাম, 6টা করে আমি দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম এখানে যদি আমরা এখন দেখি যে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে সম্পূর্ণ যৌগে, PCl3 যৌগে, তাহলে আমরা যদি দেখি যে তিনটা ক্লোরিন, এই যে তিনটা ক্লোরিন, তাহলে এখানে তিনটা ক্লোরিন প্রত্যেকটা 6টা করে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া। তাহলে 9 জোড়া মানে হচ্ছে তোমার 18টা। আর ফসফরাসের এক এক জোড়া মুক্ত জোড়া আছে, তার মানে 2টা, তাহলে মোট হয় 20টা। তাহলে আনসার হচ্ছে 20টি। ঠিক আছে, এই হচ্ছে তোমার মুক্ত জোড় ইলেকট্রনের যে কনসেপ্ট, সেখান থেকে MCQ একটা আসবে এবং এই ধরনের MCQ আসবে। তারপর আমরা যদি এর পরের MCQ-তে যাই, পরের MCQ হচ্ছে 3 নম্বর MCQ হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় স্বাভাবিক তাপমাত্রায় স্বাভাবিক তাপমাত্রায় আচ্ছা, এর আগে একটু মুছে দিই এটা, যেহেতু আমাদের এখানে MCQ-টা না উঠতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রায় কঠিন কোন সমযোজী যৌগটি কোন সমযোজী যৌগটি সমযোজী যৌগটি কঠিন অবস্থায় থাকে। তাহলে কঠিন অবস্থায় থাকে এমন সমযোজী যৌগের মধ্যে আমরা জানি যেসব সমযোজী যৌগ কঠিন অবস্থায় থাকে সেগুলো সচরাচর উদ্বায়ী পদার্থ হয় বা উদ্বায়ী বস্তু হয়। তাহলে অপশনের মধ্যে যেটা দেখবা উদ্বায়ী, নাম দেখলে বা সংকেত দেখলে বোঝা যায় যে উদ্বায়ী। তো আমরা 4টা অপশনের মধ্যে ফার্স্টে দিলাম ধরো CO2, তাহলে এটা তো উদ্বায়ী না, এটা আনসার হবে না। খ দিলাম হচ্ছে ধরো NH3, তাহলে এটা উদ্বায়ী না, এটা আনসার হবে না। গ দিলাম হচ্ছে আমরা O2, এটা উদ্বায়ী না, এটা আনসার হবে না। ঘ দিলাম হচ্ছে আমরা ন্যাপথাইনের সংকেত C10H8, ন্যাপথাইন যেহেতু একটা উদ্বায়ী পদার্থ, তাই আনসার হবে C10H8। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর MCQ ক্ষেত্রে যদি আমরা দেখি এই অধ্যায়ের, সেটা হচ্ছে নিচের কোনটি একক অণু নিচের কোনটি কোনটি একক অণু একক অণু মানে হচ্ছে যাদের যেসব সমযোজী যৌগের দুর্বল ভ্যান ডার ওয়ালস একদম নেই বললেই চলে। আমরা জানি সমযোজী যৌগ দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ড দিয়ে তৈরি। তো একক অণুর ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল সেটাও কাজ করে না, তাই এগুলো একক অণু হিসেবে থাকতে পারে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আমরা যদি বইতে 3টা উদাহরণ দেওয়া আছে, আমি একটু উদাহরণগুলো পরে দেখতেছি, আগে অপশনগুলো দিই। তো ধরো দিল একটা হচ্ছে CH3OH, খতে দিল C10H8, গ C10H8, ঘতে দিল ধরো গতে দিল ধরো গতে দিল CH4, ঘতে দিল O2। তাহলে আনসার হবে ঘ O2, কারণ অক্সিজেন হচ্ছে এমন গ্যাস যেটা হচ্ছে যার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস একদমই নাই, তাই এটা একক অণু হিসেবে থাকতে পারে। তোমাদের বইয়ের 3টা উদাহরণ আছে একক অণুর, তো এই 3টে উদাহরণ মনে রাখতে হবে। সেটা হচ্ছে CO2, NH3 এবং O2, এই 3টা যৌগ সমযোজী যৌগ একক অণু হিসেবে থাকতে পারে। ঠিক আছে, এই 3টা মুছে রাখতে হবে, এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় অপশন হিসেবে দিতে পারে। এরপর হচ্ছে আমরা পরবর্তী MCQ-তে যদি আমরা মুভ করি, পরবর্তী MCQ হচ্ছে 5 নম্বর MCQ, যেটা হচ্ছে কোন যৌগটি আয়নিক হওয়া সত্ত্বেও আয়নিক হওয়া সত্ত্বেও পানিতে অদ্রবণীয় ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমি অপশন দিচ্ছি না, এটা আনসার বইতে একটাই বলা আছে যে আয়নি যৌগ আমরা জানি পানিতে দ্রবণীয় হয়, কিন্তু নির্দিষ্ট কিছু আয়নি যৌগ আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম। তো এর মধ্যে একটা ব্যতিক্রম বইতে বলা আছে, সেটা হচ্ছে তোমার
AgCl, তাহলে আনসার হবে AgCl। AgClকে আমরা, এটার রাসায়নিক নাম হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। তাহলে এই মূলত চ্যাপ্টার 5-এর যেই এমসিগুলো অবশ্যই দেখতে হবে বা খুবই ইম্পর্টেন্ট সেগুলো। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 6-এর যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো দেখবো। চ্যাপ্টার 6-এর এমসিকিউর মধ্যে বেশিরভাগই ম্যাথ আসবে, তো ম্যাথগুলো আমি অ্যাভয়েড করতেছি কারণ ম্যাথগুলো আশা করি তোমরা পারবা। আমরা জ্ঞানমূলকগুলো নিয়ে কথা বলতেছি যেগুলো অবশ্যই দেখা উচিত। তো এর মধ্যে প্রথমে আছে হচ্ছে 1 নম্বরে নিচের কোনটি সাদা, নিচের কোনটি সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল। তো 4টা অপশনের মধ্যে দিব হচ্ছে প্রথমে আর্দ্র CuSO4 মানে আর্দ্র কপার সালফেট, খতে দিল ধরো আর্দ্র FeSO4 মানে হচ্ছে ফেরাস সালফেট, গতে দিল অনার্দ্র, অনার্দ্র কপার সালফেট, এবং ঘতে দিল আর্দ্র, আর্দ্র কোবাল্ট সালফেট CuSO4। তাহলে আনসার হবে অনার্দ্র কপার সালফেট, কারণ আমরা জানি আর্দ্র কপার সালফেট এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল থেকে, ব্লু ভিট্রিয়ল থেকে যখন আমরা পানির 5টা পানির যে অণু আছে সেই 5টা পানির অণুকে সরিয়ে ফেললে মানে হচ্ছে ক্যালাস পানিকে যদি সরিয়ে ফেলো তখন সেটা অনার্দ্র CuSO4 এ পরিণত হয় এবং সেটা তখন সাদা ভিট্রিয়ল হয়ে যায়। ঠিক আছে, তাহলে অনার্দ্র CuSO4 হচ্ছে আমাদের সাদা ভিট্রিয়ল। তারপর হচ্ছে আমরা 2 নম্বর এমসিকিউ তে চলে যাবো। 2 নম্বর এমসিকিউ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা পরীক্ষা প্রায় সময় আসে। নিচের কোনটি, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, তো 4টা অপশনের মধ্যে তোমাকে দিবে ধরো প্রথমে যেটা বইতে আছে এটা তো দিবেই, এছাড়া আর বাকি 3টা অপশন দিবে। যেমন ধরো দিল হচ্ছে H2SO4, খতে দিল H3PO4, গতে দিল NaOH, আর ঘতে দিল Na2CO3। এখানের মধ্যে প্রথম 2টা হচ্ছে তোমার প্রথম 2টা হচ্ছে তোমার অ্যাসিড। তো আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি, যেগুলো হচ্ছে যে অনেক দিন ধরে, আচ্ছা এটার পরে আমরা বলবো, এটা এখন না বলি। তো এখানে অপশন হচ্ছে তোমার আনসার হচ্ছে মূলত ঘ অপশনটা হচ্ছে আনসার Na2CO3। পরবর্তী এমসিকিউতে আমরা এটার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো, তো এখান থেকে আমরা মূলত কথাটা বলবো, এখন একটু না বলি। 3 নম্বর এমসিকিউ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড পদার্থ ড্যাশ। ঠিক আছে, 1 নম্বরে দিল ধরো 1 নম্বরে দিল রাসায়নিক নিক্তিতে, রাসায়নিক নিক্তিতে সরাসরি ওজন করা যায়। এটা পরীক্ষা কিন্তু কতে আসতে পারে, পরীক্ষার সৃজনশীলের কতে আসতে পারে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। ঠিক আছে, তো ধরো এই যে বৈশিষ্ট্য যেগুলো লিখবো এগুলোই মূলত হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মানে কাকে বলে থেকে 3টা ভাগে ভাগ করে দিয়ে আমি অপশনটা দিব যে রাসায়নিক নিক্তিতে সরাসরি ওজন করা যায়, সরাসরি ওজন করা যায়, ওজন করা যায়, ওজন করা যায়। খতে দিল ধরো ওজন করা যায়, খতে দিল শুষ্ক অবস্থায়, শুষ্ক ও কঠিন অবস্থায় পাওয়া যায়, শুষ্ক ও কঠিন অবস্থায় পাওয়া যায়, শুষ্ক ও কঠিন অবস্থায় পাওয়া যায়, পাওয়া যায়। 3 নম্বর অপশন দিল ঘনমাত্রা দীর্ঘদিন কি থাকে, অপরিবর্তিত থাকে, দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে আনসার হচ্ছে প্রথমটাও রাইট, সেকেন্ডটাও রাইট এবং থার্ডটাও রাইট, কারণ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার হচ্ছে শুষ্ক এবং কঠিন অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। প্রথমটা যেটা লিখলাম যে রাসায়নিক নিক্তিতে সরাসরি ওজন করা যায়, এটাও তার একটা বৈশিষ্ট্য, যেহেতু সে শুষ্ক এবং কঠিন তাহলে রাসায়নিক নিক্তি বা পাল্লাতে তাকে সরাসরি ওজন করা সম্ভব। এবং 3 নম্বর অপশন হচ্ছে ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, যেহেতু শুষ্ক এবং কঠিন অবস্থায় থাকে তাহলে তার তার যে ঘনমাত্রা, তার যে ঘনত্ব, সেই ঘনমাত্রাটা হচ্ছে অনেকদিন ঠিক থাকে, চেঞ্জ হয় না। দেখবো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অবশ্যই দেখতে হবে, সেগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব যে হেবার প্রণালীতে, হেবার প্রণালীতে, প্রণালীতে, প্রণালীতে কোনটি, কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তো 4টা অপশনের মধ্যে তোমাদেরকে দিবে হচ্ছে ধরো কতে দিল Fe, খতে দিল নিকেল, গতে দিল Fe চূর্ণ, ঘতে দিল হচ্ছে ঘতে দিল ধরো কি দেওয়া যায়, ঘতে দিল ধরো কোবাল্ট। আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার গ Fe চূর্ণ, কারণ বইতে এক্স্যাক্টলি বলা আছে Fe চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে, Fe দিলে কিন্তু হবে না।
এই দুইটা তো আগেই বাদ, কারণ আমরা হেবার প্রণালী মানে কোনটা, হেবার প্রণালী মানে হচ্ছে তোমার N2 + 3H2 বিক্রিয়া করে N2 + 3H2 বিক্রিয়া করে যে 2NH3 উৎপন্ন করে, যেটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। এই N2 + 3H2 = 2NH3 এই বিক্রিয়াটাই হচ্ছে মূলত হেবার প্রণালী। এই হেবার প্রণালীতে তোমাদের ইউজ করতে তোমাদের হচ্ছে প্রভাবক হিসেবে ইউজ করতে হয় Fe চূর্ণ। ঠিক আছে, তাই আনসার হবে Fe চূর্ণ। Fe হবে না, Fe দিলে কিন্তু আনসার ভুল। যদি অপশনে যদি Fe চূর্ণ না থাকে তখন তুমি Fe দিতে পারবা, কারণ তখন অপশনে এটা দেওয়া ছাড়ার কোনো উপায় নেই। যেহেতু অপশনে এটা আছে তাহলে আনসার এটাই হবে। আর যদি Fe এবং Fe চূর্ণ দুইটাই থাকে তাহলে আনসার Fe চূর্ণ। ঠিক আছে, আমি একবার একটা টেস্ট পেপারে দেখলাম যে কোন একটা স্কুলে Fe এবং Fe চূর্ণ দুইটাই দিয়ে রাখছে, তাহলে আনসার ওই Feটা বাদ যাবে, Fe চূর্ণ হবে আনসার। সেকেন্ড এমসিকিউ আমরা দেখব যে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? তো মাথায় রাখবা, ধাতব হাইড্রাইড মানে হচ্ছে, যেমন ধরো আমরা একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে তোমার LiAlH4। ঠিক আছে, আমরা জানি এমনিতে সচরাচর যেসব যৌগ আছে সেগুলোতে হাইড্রোজেন থাকে শুরুতে। তো হাইড্রোজেন যখন শুরুতে থাকবে, হাইড্রোজেন শুরুতে থাকলে তার যোজনী হয় +1। ঠিক আছে, +1। কিন্তু হাইড্রোজেন যদি শেষে থাকে তখন তার যোজনী হয় -1। তো ধাতব হাইড্রাইডে এটা একটা ধাতব হাইড্রাইড যেখানে হাইড্রোজেন থাকে শেষে। হাইড্রোজেন যখন শেষে থাকবে তখন তার জারণ সংখ্যা হবে -1। তাই তোমাকে অপশনে কিন্তু +1 দিয়ে দিবে, তো এটা ভুল, খেয়াল রাখতে হবে। আনসার হচ্ছে ধাতব হাইড্রাইড বললে আনসার হচ্ছে -1। ঠিক আছে, এই 3 নাম্বার এমসিকিউ যদি আমরা দেখি, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এটার ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা, মানে স্বাভাবিক অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে তোমার -2। আর যখন পারঅক্সাইড হয় তখন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে তোমার -1। আর সুপারের ক্ষেত্রে হচ্ছে তোমার -1/2। তো অপশনের মধ্যে কিন্তু +1/2ও দিয়ে রাখবে, -1/2ও দিয়ে রাখবে, -2ও দিয়ে রাখবে এবং -1ও দিয়ে রাখবে। তো -2 হচ্ছে তোমার স্বাভাবিক ক্ষেত্রে, -1 হচ্ছে পারঅক্সাইডের ক্ষেত্রে, -1/2 হচ্ছে সুপার অক্সাইডের ক্ষেত্রে। +1/2 তো হবেই না, এই আর কি। 4 নাম্বার এমসিকিউটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে আসতে পারে। এই এমসিকিউটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে নিচের, এটা বোর্ডে প্রায় সময় আসে, যে নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া নয়? তো প্রতিস্থাপন বিক্রিয়া নয় বলছে কিন্তু, মানে নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। তো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বেশি সক্রিয় মৌল। একটু যদি আমি লিখি, এটার ব্যাখ্যাটা একটু জেনে ফেললে অপশন থেকে আনসার করা সহজ হবে। যে বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে কিন্তু প্রতিস্থাপন করে। অর্থাৎ বেশি সক্রিয় মৌলটা হচ্ছে আলাদা থাকবে, সেটা কম সক্রিয় মৌল যুক্ত যে যৌগ আছে সেই যৌগ থেকে কম সক্রিয় মৌলকে সরিয়ে দিয়ে বেশি সক্রিয় মৌল তার জায়গা দখল করে নেবে। তাহলে আমরা দেখতেছি বেশি সক্রিয় মৌলটা কম সক্রিয় মৌলকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করবে। তাহলে এরকম যেটা অপশনে এর ব্যতিক্রম যেটা থাকবে, মানে এই জিনিসটা যেটা স্যাটিসফাই করবে না, সেটাই মূলত আনসার। কারণ এখানে বলছি প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া নয়। ঠিক আছে, তাহলে দেখি আমরা 4টা অপশন। প্রথমে ধরো দিল জিঙ্ক প্লাস H2SO4। আচ্ছা, এই সক্রিয়তার সিরিজে যে চার্ট সেটা অধ্যায় 8-এ আছে, তোমাদের সিলেবাসে নাই। অধ্যায় 8-এর মধ্যে আমরা সক্রিয়তা সিরিজের মধ্যে যেটা আমরা জানি সেটা হচ্ছে তোমার লিথিয়াম কা না ম্যাগাইভার এলো যেন ফিরে পাবে। এসেনটা হচ্ছে এখানে ছন্দের ভিতরে আসে না, এসেন ফিরে পাবে হাই ফিরে পাবে হাই, এটা হচ্ছে এইচ, ফিরে পাবে হাই, কুলাঙ্গার আজি পিটাবে হানাই। তাহলে এই যে সক্রিয়তা সিরিজ, আমরা জানি সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচের দিকে নামলে উপরেরটা হচ্ছে অধিক সক্রিয় আর নিচের দিকে নামলে কম সক্রিয়। তাহলে যত নিচে নামবো তত কম সক্রিয়, যত উপরে থাকবে তত অধিক সক্রিয়। তো এই চারটা অপশনের মধ্যে আমরা দেখবো যে H2SO4 এর সাথে, আমরা যেহেতু H2SO4 লিখছি তাহলে আমি সবগুলো H2SO4 দিব এবং বোর্ডও সবগুলো H2SO4 দিবে। বা একটা যৌগকে যে যৌগটা রাখবে সেই যৌগটার মধ্যে এই প্রথম যেটা সেটাকে কিন্তু সেম রাখবে, মানে যৌগটাকে সেম রাখবে। এই যে প্রথম যে মৌল সেগুলোকে চেঞ্জ করবে। তো এগুলোকে যেহেতু চেঞ্জ করবে, তাই এসটাকে আমরা যদি বেস ধরি, এই যে এইচটাকে যদি আমরা বেস ধরি তাহলে তার উপরে যেগুলো থাকবে সেগুলো বেশি সক্রিয়,
এবং তার নিচে যেগুলো আছে সেগুলো কম সক্রিয়, উপরে যেগুলো সেগুলো বেশি সক্রিয়, আর নিচে যেগুলো সেগুলো কম সক্রিয়। তো আমরা দেখব নিচে কে থাকবে, নিচে যে থাকবে সে আমাদের আনসার, যেহেতু আমরা চাচ্ছি পজিশন বিক্রিয়া নয় কোনটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি। তাহলে ফার্স্ট একটা তো আনসার হবে না, যেহেতু জিঙ্ক জিঙ্ক হচ্ছে তোমার হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, তাহলে বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে যেহেতু প্রতিস্থাপন করতেছে, তাই এটা পজিশন বিক্রিয়ার মধ্যেই পড়ছে। ZnSO4 প্লাস H2, একে H2 কে হচ্ছে Zn, জিঙ্ক H2 কে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে সে জিঙ্ক হচ্ছে H2 এর জায়গা দখল করে নিছে। এরপর খতে যদি আমরা দেখি, খতে ধরো অপশন দিল ম্যাগনেসিয়াম প্লাস H2SO4, এটা হবে তোমার MgSO4 প্লাস H2। ঠিক আছে, গতে দিল অ্যালুমিনিয়াম প্লাস H2SO4, তাহলে হবে অ্যালুমিনিয়াম Al2SO4 হোল 3 প্লাস H2, এবং ঘতে দিল হচ্ছে কপার Cu প্লাস H2SO4 বিক্রিয়া করে তৈরি করবে CuSO4 প্লাস H2। তাহলে আমরা দেখতেছি হাইড্রোজেন হচ্ছে আমাদের বেস, যেহেতু হাইড্রোজেন হচ্ছে এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হচ্ছে কম সক্রিয় মৌল। হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় মৌল যেটা হবে সেটা পরিস্থান বিক্রিয়া হবে না। তাহলে আমরা দেখতেছি হাইড্রোজেনের চেয়ে নিচে কে আছে, এই যে কপার আছে, তাহলে কপারের সাথে যেহেতু হাইড্রোজেন বিক্রিয়া করতেছি, এখানে হাইড্রোজেন বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, তাহলে আমাদের পরিস্থান বিক্রিয়া যে শর্ত সেটা কিন্তু সে মানতেছে না। তাই এটাই হবে, ঘ হবে তোমার আনসার। ঠিক আছে, পরিস্থান বিক্রিয়া নয় হচ্ছে ঘ, সিউ প্লাস H2SO4 বিক্রিয়া করে CuSO4 প্লাস H2 উৎপন্ন করে, তাই এটা হবে আনসার, কারণ এটা পরিস্থান বিক্রিয়ার শর্ত ভঙ্গ করতেছে। এরপর আমরা দেখব হচ্ছে প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপ কত। এই এমসিকিউটা খুবই কনফিউজিং, কারণ উৎপন্ন তাপ এবং ড্যালেজ এটা নিয়ে সবাই কনফিউশনে থাকে। অপশনের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ, মানে প্লাস এবং মাইনাস দুটো আনসারই থাকবে, সো একটু সাবধানের সাথে আনসার করতে হবে। কি বলতেছে সেটা যদি আমরা একটু দেখি, যে ধরো 5 নম্বর অপশনে দিল, 5 নম্বর এমসিকিউতে ধরো দিল, আমি 5 নম্বর এমসিকিউতে দিচ্ছি যে প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপ কত, উৎপন্ন তাপ কত। ঠিক আছে, তো প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপ কত, এটা যদি আমরা 4টা অপশন দিই, ধরো তোমাকে দিল 57.34 কিলোজুল, খতে দিল -57.34 কিলোজুল, গতে দিল 53.74 কিলোজুল, গতে দিল -53.4 কিলোজুল। তাহলে আনসার হবে প্লাস 57.34 কিলোজুল। কেন? কারণ এখানে উৎপন্ন তাপ বলছে, উৎপন্ন তাপ বললেই আনসার হবে প্লাস 57.34 কিলোজুল। ঠিক আছে, যখন বলবে ড্যালেজ যখন বলবে প্রশমন বিক্রিয়ার ড্যালেজ কত, তখন হচ্ছে আনসার হবে -57.34 কিলোজুল। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর এমসিকিউ হচ্ছে পিচ্ছিলতা দূর করতে কোনটি ব্যবহৃত হয়। তো এটা আমরা জানি, বইতে লেখা আছে, আমি আনসারটাই সরাসরি লিখতেছি, সেটা হচ্ছে বালু। কারণ বালু হচ্ছে কি, বালু হচ্ছে অম্লধর্মী। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর এমসিকিউ, যে গ্যালভানাইজিং এর মাধ্যমে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাহলে গ্যালভানাইজিং, তো অপশনের মধ্যে দিবে ধরো Sn মানে টিন, খতে দিল ধরো At মানে স্টাটিন, গতে দিল ধরো স্বর্ণ আরাম, আর গতে দিল ধরো জিঙ্ক। তো গ্যালভানাইজিং নামটার মধ্যে কিন্তু জিঙ্ক শব্দটা আছে, এটা শর্টকাট। এই জিঙ্ক শব্দটা থেকে আমরা কিন্তু দেখতেছি গ্যালভানাইজিং এই নামের মধ্যে জিঙ্ক আছে, তো এই জিঙ্ক হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে গ্যালভানাইজিং এর মাধ্যমে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই হচ্ছে অধ্যায় 7 এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, সেগুলো হচ্ছে এই এমসিকিউ গুলো দেখতে হবে। সো চ্যাপ্টার 11 থেকে আমরা প্রায় অনেকগুলো এমসিকিউই দেখব। তো চ্যাপ্টার 11 এর সর্বপ্রথম যে এমসিকিউটা, সেটা হচ্ছে প্রাকৃতিক ঘেঁষে আইসোবিউটেনের পরিমাণ কত। প্রাকৃতিক ঘেঁষে বিউটেনের শতকরা পরিমাণ কত, আইসোবিউটেনের শতকরা পরিমাণ কত। ঠিক আছে,
সো আমরা সরাসরি আনসারটাই লিখবো। আমরা একটু জেনে আসি যে আইসোবিউটেনের শতকরা পরিমাণ প্রাকৃতিক গ্যাসে কোন কোন পদার্থের কি পরিমাণ, মানে কোন জৈব যৌগের কত পরিমাণ আছে সেটা একটু যদি আমরা দেখে আসি। তো প্রাকৃতিক গ্যাসে আমরা জানি মিথেন। মিথেন থাকে শতকরা প্রাকৃতিক গ্যাসে আমরা জানি প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে শতকরা কত ভাগ? মিথেন থাকে শতকরা ৮০ ভাগ, ৮০%। তারপরে থাকে হচ্ছে এরপর থাকে, আমরা যদি একটু দেখি, এরপর থাকে হচ্ছে এরপর থাকে একটু যদি আমি বই থেকে দেখি, এরপর থাকে হচ্ছে মিথেন থাকে হচ্ছে তোমার 80%। মিথেন থাকে হচ্ছে 80%। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করছে নতুন বইতে। আচ্ছা, নতুন বইতে একটু চেঞ্জ করা, বাট তোমাদের বইতে 80%ই লেখা আছে। আই হোপ এখানে অপশনগুলোই সরাই ফেলছে, ওই পার্সেন্টেজগুলোই চেঞ্জ করে দিয়েছে নতুন বই, যেটা এবছর 26 সালে বেরিয়েছে। মিথেন হচ্ছে 80%। আমি যতটুকু জানি প্রোপেন হচ্ছে 7%। ইথেন হচ্ছে ইথেন হচ্ছে ইথেনটা ঠিক মনে পড়তেছে না, প্রোপেনটা মনে হয় 7%। আহ, তোমার হচ্ছে বিউটেন ও আইসোবিউটেন হচ্ছে 4%। বিউটেন ও আইসোবিউটেন হচ্ছে 4%। আর প্যান্টেন হচ্ছে 3%। ঠিক আছে, প্যান্টেন হচ্ছে 3%। ইথেনটা ঠিক মনে নাই, ইথেনটা দেখতে পারো তোমরা বইতে আছে। এখানে নতুন বইতে ইথেনটা দেওয়া নাই। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, আচ্ছা, একটু বই থেকে দেখে নিও। আহ, এরপর হচ্ছে আমরা তাহলে পাটি দিকে আইসোবিউটেনের শতকরা পরিমাণ কত? আইসোবিউটেনের শতকরা পরিমাণ হচ্ছে এই যে 4%। ঠিক আছে, তাহলে আনসার হবে 4%। তাহলে আমরা এরপরে যাব হচ্ছে তার পরবর্তীতে আমরা যাব একটু তারপরের এমসিকিউতে যাই। তারপরের এমসিকিউ হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? অবশ্যই তোমাদের বই অনুযায়ী আনসার করবা। আমি যে বইটা দেখতেছিলাম সেটা হচ্ছে তোমার 2026-এর নতুন যে বইটা, সেটা অনুযায়ী আনসার করলে হবে না, তোমাদের বই অনুযায়ী তারা আনসার ধরবে। তো সেই অনুযায়ী আনসার ওই অনুযায়ী মুখস্থ করার চেষ্টা করবা। বাংলাদেশে প্রাপ্ত সেকেন্ড যে এমসিকিউ সেটা হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত, দ্রুত লিখি যেটা এখানে অনেকগুলো এমসিকিউ আছে। বাংলাদেশে প্রাপ্ত বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে শর্টকাট লিখলাম। প্রাকৃতিক গ্যাসে মিথেনের মিথেনের শতকরা পরিমাণ, মানে পার্সেন্টেজ কত, মিথেনের শতকরা পরিমাণ কত, আমি শর্টকাট লিখলাম। তাহলে এটা আনসার হচ্ছে তোমার কত? এটা আনসার হচ্ছে 95 থেকে, তোমাদের বই অনুযায়ী 95 থেকে 99%। ঠিক আছে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে বা অন এভারেজ প্রাকৃতিক গ্যাসে মিথেনের শতকরা পরিমাণ অন এভারেজ 80%, সেখানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় তোমার 15 থেকে 19% বেশি। ঠিক আছে, মানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা আরো বেশি বিশুদ্ধ, অর্থাৎ এটা পরিবেশে আরো বেশি ক্ষতি করবে। 3 নাম্বার হচ্ছে কোন পদার্থের উপস্থিতিতে অপরিশোধিত তেল দুর্গন্ধযুক্ত হয়? কোনটির উপস্থিতিতে কোনটির উপস্থিতিতে কোনটির উপস্থিতিতে উপস্থিতিতে আহ, অপরিশোধিত মানে ক্রুড অয়েল আর কি, অপরিশোধিত তেল দুর্গন্ধযুক্ত হয়। ওই যে ঘ্রাণটা আমরা নিলে একটু বমি বমি ভাব আসে, ওই ঘ্রাণটাই হচ্ছে মূলত এখানে বলতেছে। তাহলে নিচের কোনটির উপস্থিতিতে অপরিশোধিত তেল দুর্গন্ধযুক্ত হয়? সেটা আনসার হচ্ছে সালফার। ঠিক আছে, সালফার উপস্থিতিতে অপরিশোধিত তেল দুর্গন্ধযুক্ত হয়। সালফারকে অনেক সময় অ্যাশ হইতে পারে, তাই আমি দুইটাই লিখলাম। 4 নাম্বার এমসিকিউটা হচ্ছে এলপিজি এর পুনরূপ কি? এলপিজি এর পুনরূপ কি? এটা হচ্ছে অনেকেই পুরা সম্পূর্ণ যে পুনরূপ সেটা অনেকে ঠিক মতো পড়ে না, যে পেট্রোলিয়াম পিআরজি তো পেট্রোলিয়াম, সেটা আমরা জানি, কিন্তু এলটা দিয়ে আসলে কি বোঝায় এটা অনেকে আমরা জানি না। আমরা দেখা যায় যে 4টা অপশনের মধ্যে যখন দিবে তখন আমরা এখানে গোলমাল পাকাই ফেলি। তো 4টা অপশন আমি একটু দিই। ফার্স্টে দিলাম ধরো লিকুইড লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আমি ফুল লিখলাম না। খতে দিল ধরো খতে দিল চেঞ্জ করলে এলটাকে চেঞ্জ করবে, কারণ বাকি দুটো তো সেম থাকে, পেট্রোলিয়াম গ্যাস। এরপর দিল ধরো লিকুইডাইজড লিকুইডাইজড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে দিল লিকুইফাইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে দিল লিকুইডেটেড লিকুইডেটেড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইডটা হবে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিকুইডটা দিয়ে ফেলি, কিন্তু লিকুইডটা অপশন হবে না, এবং বাকি দুইটা তো হবেই না। তো গটা কেন আনসার হবে? কারণ আমরা জানি এলপিজি হচ্ছে তোমার পেট্রোলিয়াম গ্যাসকে গ্যাস থেকে তরলে রূপান্তরিত করে তারপরে বাজারজাত করা হয়, তাই এটা হচ্ছে লিকুইফাইড হচ্ছে একটা ভার্ব, যে ভার্বের মাধ্যমে বোঝায় হচ্ছে কোনো কিছুকে জোর করে তরল করে নিতে হয়, জোর করে তরল করে নেওয়ার কারণেই এটার নাম হয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 5 নাম্বার অপশনে যাব, 5 নাম্বার এমসিকিউতে যাব। সেটা হচ্ছে আমি একটু 4 নাম্বার এমসিকিউটা মুছে ফেলি, যেহেতু প্রথম 4টে মুছে ফেলি।
পরের এমসিকিউগুলোর ক্ষেত্রে আমরা 5 থেকে শুরু করব। তো 5-এর মধ্যে 5 নম্বর এমসিকিউ হচ্ছে আমাদের পেট্রোলিয়ামে ওই যে চার্ট যেটা আছে। আচ্ছা, এই অংশটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, আসার কথা। 5 নম্বর হচ্ছে 5 নম্বর এমসিকিউটা 5 নম্বর এমসিকিউটা হচ্ছে পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ, পেট্রোলিয়ামে শতকরা পেট্রোলিয়ামে পেট্রোলিয়ামে শতকরা শতকরা কত ভাগ শতকরা কত ভাগ শতকরা কত ভাগ ন্যাপথা থাকে, ন্যাপথা থাকে। ঠিক আছে? তো এটার আনসার হচ্ছে, আমি সরাসরি আনসারই লিখতেছি। এটার আনসার হচ্ছে তোমার, আচ্ছা আমরা একটু এটার সম্পর্কে, এটা আনসার হচ্ছে তোমার 10%। ঠিক আছে? আমরা একটু জেনে আসি যে কোনটাতে কত পার্সেন্ট থাকে। ফার্স্ট হচ্ছে তোমার পেট্রোল বা গ্যাসোলিন, পেট্রোল বা গ্যাসোলিন, পেট্রোল বা গ্যাসোলিন, এটা থাকে হচ্ছে তোমার 5%। ঠিক আছে? তারপরে থাকে হচ্ছে, এরপরে হচ্ছে ন্যাপথা, ন্যাপথা থাকে হচ্ছে 10%, 10%। আর কেরোসিন থাকে হচ্ছে 13%, 13%। এই তিনটা পার্সেন্টেজ তোমাদের বইতে আছে, তাই এই তিনটা পার্সেন্টেজ ভালো মতো দেখলেই হয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা এমসিকিউতে আসতে পারে। তো এরপর হচ্ছে আমরা সেকেন্ড 6 নম্বর যে এমসিকিউটা আছে এই অধ্যায়ের, সেটাতে দেখব। 6 নম্বর এমসিকিউ হচ্ছে রাসায়নিক শিল্পে, এটা হচ্ছে পেট্রোলিয়ামের যে বিভিন্ন উপাদানগুলো সেগুলোর যে ব্যবহার, সেখান থেকে একটা এমসিকিউ, যে রাসায়নিক শিল্পে শিল্পে কোনটি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কোনটি দ্রাবক হিসেবে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে এটার আনসার হবে তোমার, এটা আনসার হবে হচ্ছে কি, এটা আনসার হবে হচ্ছে তোমার ডিজেল। ঠিক আছে? ডিজেল। ডিজেল কিন্তু আর অনেকগুলো কাজে ব্যবহৃত হয়, ওই বইতে ওই পেজের মধ্যে যতগুলো ব্যবহার আছে, যেমন ধরো যেমন আমরা ডিজেলের ক্ষেত্রে তো বললাম শিল্পে দ্রাবক হিসেবে, পাশাপাশি ডিজেল হচ্ছে তোমার পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়, যানবাহনেতে ইউজ করা হয়, এটা আমরা জানি। তো পিচ্ছিল কারক পদার্থ হিসেবে তাকে ইউজ করা হয়। এরপর হচ্ছে তোমার ধরো কেরোসিন, কেরোসিন হচ্ছে জেট ইঞ্জিনে, মানে জেট ইঞ্জিন যেগুলো আছে, যেমন ধরো জেট বিমান, এই জেট বিমানের যেই ইঞ্জিন, সেই ইঞ্জিনের জ্বালানি হিসেবে এটা ইউজ করা হয়। এই এটা একটু মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর 7 নম্বর এমসিকিউ যদি আমরা যাই, 7 নম্বর এমসিকিউ হচ্ছে অ্যালকেনের ভৌত ধর্ম থেকে যে প্যান্টেনের স্ফুটনাঙ্ক কত, প্যান্টেনের স্ফুটনাঙ্ক কত, প্যান্টেনের স্ফুটনাঙ্ক কত। তো প্যান্টেনের স্ফুটনাঙ্ক কত, সেটা হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। এটা একদম মুখস্থ, এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। 8 নম্বর এমসিকিউ হচ্ছে অ্যালকেন থেকে একটা আমরা যদি বহুপদী দেখি, যে অ্যালকেন দিয়ে তোমাদেরকে কি দিবে, একটা ড্যাশ দিয়ে দিবে। তো 1 নম্বর অপশনে দিবে, ধরো 1 নম্বর অপশনে দিল ধরো রাসায়নিকভাবে সক্রিয়, রাসায়নিকভাবে সক্রিয়, রাসায়নিকভাবে সক্রিয়। ঠিক আছে? 2 নম্বর অপশনে দিবে ধরো 2 নম্বর অপশনে দিবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। 3 নম্বর অপশনে দিবে হচ্ছে কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে, 16 থেকে বেশি হলে, কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে, অথবা এভাবে দিতে পারে, জিনিসটাকে একটু শর্টকাট করে দেখায়, যেটা পরীক্ষায় অনেক সময় এভাবে দেয়। কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে, যে কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে কঠিন প্রকৃতির হয়, 16 থেকে বেশি হলে হলে কঠিন প্রকৃতির হয়, কঠিন প্রকৃতির হয়। তাহলে এখানে হচ্ছে অপশন 1 নাম্বার ইনকারেক্ট। কেন? কারণ অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমরা জানি সম্পৃক্ত যৌগ সচরাচর নিষ্ক্রিয় হয়। যেহেতু সম্পৃক্ত, তার হচ্ছে অন্য কারোর সাথে যুক্ত হওয়ার আসক্তি নাই, আর যেহেতু সে সম্পৃক্ত, তাই সে রাসায়নিকভাবে সক্রিয় না, সে হচ্ছে নিষ্ক্রিয়। তাই এই যে জিনিসটা, এটা হচ্ছে ভুল দেওয়া আছে, তাহলে এটা এই অপশনটা আনসার হবে না, আনসার হবে 2 এবং 3। কারণ 2 এবং 3 সঠিক ইনফরমেশন। তোমরা অ্যালকেনের যে বৌদ্ধ ধর্ম আছে, সেই বৌদ্ধ ধর্ম থেকে এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নিব। 5 নাম্বার এমসিকিউতে যদি আমরা যাই, একটু আমি তাহলে এই জিনিসটা একটু মুছে ফেলি। 5 নাম্বার এমসিকিউ হচ্ছে 5 বলতেছি, সরি। এরপর হচ্ছে আমরা দেখব 9 নাম্বার এমসিকিউ। 9 নাম্বার এমসিকিউ হচ্ছে নিচের কোনটি কোনটি অলিফিন উৎপন্ন করে, নিচের কোনটি অলিফিন উৎপন্ন করে, অলিফিন উৎপন্ন করে। আচ্ছা, তো 4টা অপশনের মধ্যে তোমাদেরকে দিবে ধরো, আমি যদি 4টা অপশন একটু করে দেখাই, যে তোমাদের ফার্স্টে দিল ধরো সিএইচ সিএইচ টু ডাবল বন্ড, সিএইচ টু ডাবল বন্ড, সিএইচ বন্ড, সিএইচ টু বন্ড, সিএইচ থ্রি। ঠিক আছে? আচ্ছা, আমি নাম লিখি, যেহেতু নামটাই পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি। বন্ড না লিখে নামটাই লিখি, নাম লিখলে বেশি সহজ হবে এবং পরীক্ষায় নামই আসবে। তো আমি প্রথমেই লিখলাম ধরো হচ্ছে যে ইথিন, তারপর লিখলাম ধরো হচ্ছে যে প্যান্টিন,
তারপরে লিখলাম হচ্ছে ধরো তারপরে লিখলাম ধরো বিউটিন, তারপরে লিখলাম ধরো হচ্ছে হেক্সিন। তো আনসার হবে ইথিন। কেন? আমরা জানি অলিফিন উৎপন্ন করে হচ্ছে অ্যালকিনের নিম্নতর যে সদস্য সেগুলোর মতো অলিফিন উৎপন্ন করে। অ্যালকিনের যে নিম্নতর সদস্য, এবং তোমাদের বইতে এক্স্যাক্টলি বলা আছে ইথিন এবং প্রোপিন, ঠিক আছে, পাশে ইত্যাদি বলা আছে, তো সেই অনুযায়ী ধরলে অনেক সময় বিউটিন আনসার হবে, কিন্তু বইতে যেহেতু বলা আছে ইথিন এবং প্রোপিন, তাই ইথিন এবং প্রোপিনটাকে আনসার হিসেবে ধরে মানে আনসার করতে হবে আর কি। তাহলে অ্যালকিনের নিম্নতর সদস্য কারা? নিম্নতর সদস্য হচ্ছে তোমাদের বই অনুযায়ী ইথিন এবং প্রোপিন, পাশে ইত্যাদি দেওয়া আছে, সেই অনুযায়ী ধরলে আসলে অনেকগুলো আনসার হতে পারে, কিন্তু আমরা বই অনুযায়ী ধরলে ইথিনটা হচ্ছে আনসার, প্যান্টিন, বিউটিন এবং হেক্সিন আমরা বাদ দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা 10 নম্বর এমসিকিউতে চলে যাবো। 10 নম্বর এমসিকিউ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বাইড কে, আমরা জানি ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয় অ্যালকিন তৈরি হয়, অ্যালকাইন তৈরি হয়, ঠিক আছে। অ্যালকাইন মানে ট্রিপল বন্ড CH, তো এটা তৈরি হয়, এটা আমরা জানি। এখন তোমাকে এখানে দিব হচ্ছে এক্স যৌগ, এই এক্স যৌগের সাথে আমরা জানি এটার বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, মানে চুনের পানি তৈরি হয়। এই যৌগের মধ্যে বলবে এক্স, এখানে এক্স কি? এক্স যৌগটি হলো ড্যাশ, এইখানে হচ্ছে খেলবে, এখানে অপশন নিয়ে খেলবে, এখানে হচ্ছে তোমাদের মাইন্ড নিয়ে খেলবে আর কি, ঠিক আছে। তো ধরো কতে দিল তোমাদেরকে ইথিলিন, খতে দিল হচ্ছে প্রোপিন, গতে দিল ইথেন, ঘতে দিল অ্যাসিটিলিন। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে অ্যাসিটিলিন, কারণ আমরা জানি ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? ইথাইন। আর অ্যাসিটিন হচ্ছে ইথাইনের একটা নাম, তাহলে CH, এটা হচ্ছে ইথাইন, ইথাইনকে হচ্ছে অ্যাসিটিলিন নামেও ডাকা হয়। তাহলে এটা কিন্তু তোমাদের বইতে আছে, তো সেজন্য ইথাইন না বলে অ্যাসিটিলিনও কিন্তু বলতে পারে। এরপর হচ্ছে আমরা 11 নম্বর এমসিকিউতে চলে যাই। 11 নম্বর এমসিকিউ হচ্ছে রেকটিফাইড স্পিরিটে ইথানলের শতকরা সংগতি কত? রেকটিফাইড স্পিরিটে ইথানলের শতকরা সংযুতি কত? তাহলে এটা আনসার কি? বইতেই লেখা আছে, এবং এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউর পাশাপাশি কত আসতে পারে, যে রেকটিফাইড স্পিরিট কাকে বলে। তাহলে আনসার হচ্ছে তোমার 96%, তোমাদের বই অনুযায়ী 96%, এটা মনে রাখবা, ঠিক আছে। নতুন বইতে ভিন্ন একটা ইনফরমেশন দেওয়া আছে, তো ভুলেও নতুন বই খুলবা না, তোমাদের বই অনুযায়ী পড়ার চেষ্টা করবো। এরপর হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউর দিকে যাই। আমাদের আর হচ্ছে 10 থেকে 11টার মতো এমসিকিউ আছে। এই 10 থেকে 11টা এমসিকিউ দেখলেই আমাদের অধ্যায় 11 থেকে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এরপর দেখবো হচ্ছে ওষুধ শিল্পে 12 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে ওষুধ শিল্পে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো ওষুধ শিল্পে কোনটা ব্যবহৃত হয়? ওষুধ শিল্পে তোমার ব্যবহৃত হয় হচ্ছে ইথানল, বইতে লেখা আছে এক্স্যাক্টলি, যে ইথানল কিন্তু শুধু ওষুধ শিল্পে না, আমরা যে তোমার হোমিওপ্যাথি বলি সেখানেও কিন্তু ইথানল ব্যবহৃত হয়। তাহলে ইথানল ওষুধ শিল্পে ইথানল ব্যবহৃত হয়। এই যে হাঁচি কাশির যে কফের যে আমরা সিরাপ খাই, সেগুলোর মধ্যে ইথানল ইউজ করা হয়। 13 নম্বর এমসিকিউ হচ্ছে ইথানলের সাথে কোন পদার্থটি মিশ্রিত করলে তাকে বিষাক্ত করা হয়? ইথানলের সাথে কোন পদার্থকে যুক্ত করে তাকে বিষাক্ত করা হয়? তা আমরা জানি ইথানলের সাথে মিথানল মানে হচ্ছে CH3OH, এই মিথানল যুক্ত করলেই, যেহেতু মিথানল একটা বিষাক্ত পদার্থ, তাই মিথানল যুক্ত করলেই তোমার ইথানলটা হচ্ছে বিষাক্ত হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে মেথিলেটেড স্পিরিট। আগে ছিল ইথানল থাকলে শুধু ইথানলের 96% জুড়ে যখন থাকলে যেহেতু নাম হয় রেকটিফাইড স্পিরিট, এখন মিথানল যুক্ত করলে ইথানলের সাথে তখন সেটার নাম হয়ে যাবে মেথিলেটেড স্পিরিট, ঠিক আছে। এরপর 14 নম্বর এমসিকিউর ক্ষেত্রে আমরা দেখব কোন দেশে, এটা খুবই কমন এমসিকিউ, খুবই জনপ্রিয় এমসিকিউ, আর এখন যেহেতু তোমার আমেরিকা এবং ইরানের মধ্যে তেল নিয়ে একটা দ্বন্দ্ব বা যুদ্ধ হচ্ছে, তো তোমাদের প্রশ্ন যখন তৈরি হচ্ছিল তখনই কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছিল। তো সেই কারণে হচ্ছে এই এমসিকিউটা আসতে পারে, যে কোন দেশে
তখন পৃথিবীর সব দেশে মোটামুটি সংকট দেখা গেল, একটা দেশে কিন্তু সংকট দেখা যায় নাই, সেটা হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলে কেন সংকট দেখা যায় নাই? কারণ ব্রাজিল জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানল তারা যানবাহন ইউজ করে। তাহলে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জ্বালানির পরিবর্তে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানল ব্যবহার করা হয়, ইথানল ব্যবহৃত হয়? তো আনসার হচ্ছে ব্রাজিল। কারণ ব্রাজিল একমাত্র দেশ যারা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময়ও যাদের দেশে কোনো সংকট হয় নাই বা কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে 15 নম্বর এমসিকিউতে। 15 নম্বর এমসিকিউর ক্ষেত্রে আমরা দেখব যে গৃহের গৃহের প্লেট প্লেট গ্লাস মগ গ্লাস গ্লাস মগ তৈরিতে 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 কোনটি ব্যবহৃত হয়, কোন পলিমারটা ব্যবহৃত হয়? তো এটা আনসার হচ্ছে রেজিন। আনসার হচ্ছে রেজিন। ঠিক আছে। এই টাইপের একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে 16 নম্বরে দিলাম আমি। 16 নম্বরে হচ্ছে চেয়ার টেবিল মানে ডাইনিং টেবিল, এই যে প্লাস্টিকের যেগুলো আমরা দেখি, আসলে প্লাস্টিক না, এটা কি দিয়ে তৈরি সেটা আমরা যদি দেখি, চেয়ার টেবিল আর হচ্ছে বালতি, এই তিনটা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, আমি আর লিখলাম না। তো কোনটা ব্যবহৃত হয়, কোন যৌগ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে ডেলরিন। ডেলরিন পলিমার ব্যবহৃত হয়। ডেলরিন তৈরি হয় মূলত অ্যালডিহাইডকে অতি নিম্ন চাপে যখন উত্তপ্ত করব তখন ডেলরিন তৈরি হয়। ওই ডেলরিন দিয়েই চেয়ার টেবিল এবং বালতি প্রস্তুত করা হয়। আমরা যে চেয়ার টেবিল এবং বালতি প্লাস্টিক ইউজ করি সেগুলো। এরপর হচ্ছে আমরা পরবর্তী আর 5টা এমসিকিউ দেখলে আমাদের শেষ। এরপর হচ্ছে পরবর্তী যে 5টা এমসিকিউ আছে, সেই 5টা এমসিকিউ যদি আমরা একটু দেখে ফেলি। এই 5টা এমসিকিউ হচ্ছে 17 নাম্বার জৈব জৈব অ্যাসিডের যে পার্ট আছে, যে ব্যবহার, সেখান থেকে এমসিকিউটা। এখানে আরো কয়েকটা অ্যাসিড আছে, ওই অ্যাসিডের নামগুলো মনে রাখবা। কোনটা কোন কোন খাবারে কোন অ্যাসিড থাকে সেটা একটু পড়তে হবে। তো দুধে দুধে কোন অ্যাসিড বিদ্যমান, দুধে কোন অ্যাসিড বিদ্যমান? তো আনসার হবে হচ্ছে, আমরা সবাই জানি দুধে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে। 18 নম্বর এমসিকিউ হচ্ছে 18 নম্বর এমসিকিউ দেখবো হচ্ছে আমরা নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি ঘনীভবন, এটা কিন্তু সিলেবাসের বাইরে, বাট চ্যাপ্টারের ভিতরে যেহেতু আছে তাহলে অবশ্যই দেখতে হবে, কারণ গত কয়েকটা পরীক্ষায় কিন্তু সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন হয়েছে, চ্যাপ্টারের ভিতরে থাকলে তারা দিয়ে দিচ্ছে। তো নিচের কোনটি ঘনীভবন পলিমারের উদাহরণ? তো 4টা অপশনের মধ্যে তোমাদেরকে দিবে, ধরো কতে দিল হচ্ছে, আমি একটু এটা ক খ দিয়ে দেখাই। কতে ধরো দিল পিভিসি, খতে দিল হচ্ছে পলিপ্রোপিন, গতে দিল হচ্ছে ধরো পলিথিন, এবং ঘতে দিল হচ্ছে নাইলন। তাহলে আনসার হবে নাইলন। কারণ প্রথম যে তিনটা পিভিসি পলিপ্রোপিন এবং পলিথিন, এই তিনটা জিনিসই কিন্তু, এই তিনটা পলিমার তৈরি হয় মূলত কি দিয়ে? এই তিনটা পলিমার মূলত তৈরি হয় সংযোজন বা দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। তাই এগুলো হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার। নাইলন হচ্ছে একমাত্র যেটা হচ্ছে ঘনীভবন পলিমারের উদাহরণের মধ্যে আছে তোমাদের বইতে। ঠিক আছে। 19 নাম্বার এমসিকিউ যদি আমরা যাই, তাহলে সেটা হচ্ছে নাইলন তৈরিতে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষা প্রায় সময় দিয়ে দেয়। নাইলন তৈরিতে নাইলন 6:6 আচ্ছা ইংলিশে লিখি যেহেতু বইতে ইংলিশ আছে। নাইলন 6:6 তৈরিতে কোনটি প্রভাবক হিসেবে থাকে? কোনটি প্রভাবক হিসেবে থাকে? তো অপশনের মধ্যে তোমাদেরকে 4টা অপশনের মধ্যে দিবে, একটা TiCl4, একটা দিবে হচ্ছে TiO2, একটা দিবে হচ্ছে তোমাদের ধরো H3PO4, আর একটা দিবে হচ্ছে ধরো H2O2। তাহলে H3PO4 এবং H2O2 তো আগেই বাদ, এই দুইটা নিয়ে হচ্ছে তোমরা কনফিউশন থাকতে পারো। তবে মাথায় রাখবা TiCl4 এটা ইউজ করা হয় পলিপ্রোপিন, এটা ইউজ করা হচ্ছে পলিপ্রোপিন তৈরিতে। তাহলে এই অপশনটা আনসার হবে না, যেহেতু এটা পলিপ্রোপিন তৈরিতে প্রভাবক হিসেবে ইউজ করা হয়। TiO2 হচ্ছে নাইলন তৈরিতে প্রভাবক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে। তারপর 20 নম্বর এমসিকিউ যদি আমরা যাই, 20 নম্বর এমসিকিউ হচ্ছে কোনটি প্রাকৃতিক পলিমার? মানে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? প্রাকৃতিক পলিমার। আচ্ছা, প্রাকৃতিক পলিমারের মধ্যে কতে তোমাদেরকে দিবে হচ্ছে ধরো কতে দিল ধরো রেজিন, কতে দিল ধরো ডেলরিন,
গতে দিল তোমাদের ধরো গতে দিল ধরো হচ্ছে তোমাদের রাবার, এবং ঘতে দিল হচ্ছে তোমাদের নাইলন। তাহলে আনসার হবে রাবার, কারণ হচ্ছে রাবার হচ্ছে প্রাকৃতিক পলিমার। রাবারের গাছ থেকে, রাবার যে গাছ সেই গাছ থেকে মূলত রাবার পলিমারটা তৈরি হয়। তো রেজিন, ডেনিম এবং নাইলন নাইলন কিন্তু কৃত্রিমভাবে সংশ্লেষণ বা তৈরি করা হয়। 21 নম্বর লাস্ট এমসিকিউ, যে লাস্ট এমসিকিউটা দেখে আমরা শেষ করে দিব। আচ্ছা লাস্ট না, এরপর আরো দুইটা আছে, আমরা একটু যদি এরপর আরো একটা আছে, আমরা একটু যদি মুছে দিই তাহলে 21 নম্বর এমসিকিউ এবং লাস্ট যে এমসিকিউ যেটা একটু আমরা দেখে ফেলবো একসাথে। লাস্ট, তোমাদের যেহেতু হাতে সময় খুব কম, তোমরা ভিডিওটা চাইলে 2x স্পিডে দেখতে পারো, কারণ তোমাদের ইনফরমেশন জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কন্টেন্ট আসলে এই মুহূর্তে বোঝার সুযোগ নেই। এরপর হচ্ছে আমাদের 21 নাম্বার হচ্ছে ধরো দিবে পলিথিনের ধর্ম। এখান থেকে এমসিকিউ একটা থাকেই, পলিথিন, পলিপ্রোপিন বা পলিপ্রোপিন, পিভিসি এবং নাইলন, এই চারটা যে বক্স আছে এই বক্স থেকে পলিথিনের ধর্ম দিতে পারে, নাইলনের ধর্ম দিতে পারে, এই আর কি। তো আমি পলিথিনের ধর্মটাকে পিক করলাম কারণ এটা খুব কমন। তো 1 নম্বরে দিবে ধরো তোমাদের চকচকে, 2 নম্বরে ধরো দিল, আমি এটা বহুপদী এমসিকিউ বলতেছি, 2 নম্বরে ধরো দিল 2 নম্বরে ধরো দিল টেকসই, টেকসই। 3 নম্বরে দিল ধরো সহজে কাটা যায় না, সহজে কাটা যায় না। আনসার প্রথমটা কিন্তু ভুল, কারণ চকচকে হচ্ছে নাইলনের ধর্ম, ঠিক আছে। টেকসই এবং সহজে কাটা যায় না, এটা হচ্ছে পলিথিনের ধর্ম। 22 নাম্বার এমসিকিউ এবং লাস্ট এমসিকিউ, এটা হচ্ছে আমাদের শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে কোন পদার্থটি, পদার্থটির ব্যবহার, এটা বইতে একটু ডিপলি পড়লে পাবা। শিল্পক্ষেত্রে কোন পদার্থটির ব্যবহার নিরুৎসাহিত করা হয়, কোন পদার্থটির ব্যবহার নিরুৎসাহিত করা হয়, ঠিক আছে, নিরুৎসাহিত করা হয়। তো এটার অপশনের মধ্যে তোমাদেরকে ধরো দিবে H2SO4, তারপর খতে দিবে তোমাদেরকে H3PO4, তারপরে ধরো গতে দিল হচ্ছে HCl এবং গতে দিল ধরো HgSO4। তাহলে আনসার হবে হচ্ছে H2SO4। তাহলে আনসার হবে হচ্ছে তোমাদের কোনটা তোমরা মনে করতে পারো সেটা H2SO4, কিন্তু H2SO4 কিন্তু শিল্পক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়, এবং এটাও বলা হয় যে এই দেশ যত বেশি H2SO4 ইউজ করে সেই দেশ তত বেশি উন্নত। সো এটা তো অপশন, এই অপশনটা আনসার হবেই না, এবং বাকি দুইটা তো তোমরা হয়তো এটা আগে থেকে বাদ দিবা। H2SO4 আনসার হবে না, কারণ এটা শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তার মানে নিরুৎসাহিত করা হচ্ছে HgSO4। কেন? কারণ Hg হচ্ছে এই যে মার্কারি, এটা হচ্ছে একটা ভারী ধাতু, ভারী ধাতু বা হেভি মেটাল ধাতু। তো হেভি মেটাল ধাতু কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই এটা ব্যবহার নিরুৎসাহিত করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের মূলত 50টা যে এমসিকিউ, এই 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই দেখবা। কালকে পরীক্ষায় যাওয়ার আগে 50টা এমসিকিউ দেখে গেলে এখান থেকে আশা করি অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবা। আর এই আর কি। তো তোমাদের জন্য শুভকামনা, কালকে আশা করি তোমরা এমসিকিউ পরীক্ষা ভালো দিতে পারবা এবং সিকিউ পরীক্ষাও তোমরা অনেক ভালো দিতে পারবা। বেস্ট অফ লাক।